ফারিসের এহেন কথা শুনে মীরা বড় বড় চোখ পাকিয়ে তাকালো তার দিকে। তাকে তার মা মধু খাইয়েছে কি খাওয়ায়নি সে কি করে জানবে? আজব লোক একটা, সবসময় পাগলাটে কথাবার্তা। মীরা কিছু না বলে চলে গেল। বলতে ভুলল না, মধু খেয়েছে কি খাইনি সেটা নিয়ে মাথা না ঘামিয়ে নিজের টাওয়াইয়ের দিকে নজর দিন প্রিয় স্বামী। আজকে আমার জায়গায় অন্য কেউ থাকলে কোথায় মুখ লুকাতেন? আমার হক মেরে খাওয়ার পায়তারা না করে ডাইনিংয়ে নাস্তা খাওয়ার পায়তারা করুন। মীরাবের এহেন কথায় ফারিস পরিস্থিতি বোঝার চেষ্টা করে নিচে তাকালো। ফারিস হতবম্ব হয়ে চোখ এদিকে ওদিকে নিক্ষেপ করে নিজের ভরকে যাওয়া চেহারা আড়াল করতে চেষ্টা চালালো। কিছুক্ষণ পরে সফল হয়ে কিছু কথা মীরাবকে শোনানোর উদ্যোগ নিল। সামনে তাকিয়ে দেখে মীরাব গায়েব। হয়তো সে কথাটা বলেই পা চালিয়েছে। কি বিচ্ছু মেয়ে রে বাবা, দেখতে অমন সাদাসিধে আর কথার কেমন ধরন, ব্যাডি আমায় লজ্জায় ফেলল। ইস কি লজ্জা! ফারিস তৈরি হয়ে ডাইনিংয়ে ছুটল। লেট হয়ে গেছে সে আজ। ফারিস বসতেই তার মা তাকে পরোটা আর আলু ভাজি দিয়ে গেল। ফারিস খেতে খেতে বলে উঠল, মীরাব আর ফারিসাকে আমি জব করে দিব, যা খাওয়ার তাড়াতাড়ি খেয়ে নাও দুজনেই। গাড়িতে বসাকালীন কল এলো ফারিসার। অপর পাশের ব্যক্তির কথা শুনে গলা শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। সেই চেহারা ফারিস একবার খেয়াল করে ড্রাইভ করায় মন দিল। মীরাবের কানে ফারিসা কিছু একটা বলছে, মুহূর্তের মাঝেই মীরাব চোখ মুখ শক্ত করে বসে রইল। ফারিসের খটকা লাগলেও এড়িয়ে গেল ব্যাপারটা। কলেজের সামনে গাড়ি থামালো ফারিস। সানগ্লাস খুলে কলেজের আশপাশ দেখার চেষ্টা করল। সেও কলেজ লাইফ পার করেছে এ কলেজে। মানুষের জীবন, আজ যে মুহূর্ত আনন্দের, কাল সেই মুহূর্তই স্মৃতি। কলেজ লাইফের কিছু কথা মনে পড়তেই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। তাদের গ্রুপের সকল ছেলেমেয়ে আজ সংসার কেরিয়ার নিয়ে ব্যস্ত, দেখা করার সুযোগ কই। আগে ফারিস ভাবত স্কুল থেকে কলেজে গেলে কত শান্তি, কলেজে যাওয়ার পর বুঝতে পারল কত বোকা ছিল সে। সকল কিছু মনে পড়তেই নিজেকে শূন্য শূন্য লাগছে ফারিসের। সে স্কুল কলেজ ভার্সিটির রাস্তা ধরে যখন ড্রাইভ করে তখন অপলক দৃষ্টিতে তাকিয়ে পুরনো স্মৃতি মনে করে মনেই মুচকি হাসে, ক্ষণে ক্ষণে ফেলে দীর্ঘশ্বাস। মীরাব গাড়ি থেকে নামার সময় দেখে এক যুবক মীরাবকে ডেকে দৌড়ে তার দিকেই আসছে। চোয়াল শক্ত হয়ে গেল ফারিসের। ছেলে মানুষ কেন মীরাব মীরাব করবে? মীরাব তো ছেলেদের সাথে মিশে না তাহলে। ছেলেটি দৌড়ে সামনে এসে হাঁটুতে হাত রেখে ঝুঁকে জোরে জোরে শ্বাস নিচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে আর সে অক্সিজেন খুব দ্রুত নিয়ে গোদাম করে রাখছে। এই মুহূর্তে মীরাবের ছেলেটিকে দেখে তাই মনে হচ্ছে। ছেলেটি কিছুক্ষণ পর শান্ত হলো। ফারিসাকে দেখে হাসি হাসি মুখ করে বলে উঠল, এতদিন কোথায় ছিল মহারানী? সে কি জানে না তাকে না দেখলে আমার ভেতরটা হাঁসফাঁস লাগে। আর কত পরীক্ষা সে নেবে আমার যে আর সহ্য হচ্ছে না। তাকে একটু আমার প্রতি দয়া করতে বলো না ফারিসা, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। প্লিজ তাকে মানিয়ে দাও বোন। ফারিসা একবার ধাইয়ের দিকে তাকাচ্ছে, একবার মীরাবের দিকে তাকাচ্ছে। মীরাব বিরক্ত হয়ে ও পাশে চেয়ে আছে। ফারিস চোয়াল শক্ত করে তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে চেয়ে আছে তার পানে। মৌনতা ভেঙে কিছু বলবে তার আগেই ছেলেটা বলে উঠল, আরে ব্রো, আমি ফারিসার ক্লাসমেট। শুনলাম আপনি বিয়ে করেছেন, কংগ্র্যাচুলেশনস ম্যান। নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আসলে ভাইয়া হয়েছে কি, এই যে মীরাব আমার স্বপ্নকন্যা, যাকে এক দেখায় আমি ভালোবেসে ফেলেছি, তাকে প্রতিদিনের মতো মানাতে এসেছি। আপনি তো ওর বড় ভাইয়ের মতো, কিছু উপদেশ দিন মীরাবকে, যেন আমার দিকটা একটু বিবেচনা করে সুযোগ দেয় একটা। আমি যে চাতক পাখির মতো তার অপেক্ষায় মরুভূমির মতো শুকিয়ে আছি। মীরাব বিরক্ত হয়ে ফারিসাকে বলল, তোর ইচ্ছে থাকলে এই ট্যাপ রেকর্ডারের প্যানপ্যানানি শুন, আমি যাচ্ছি। ফারিস ক্রোধে ছেলেটার কলার ধরে টেনে বলল, এই ছেলে সমস্যা কি তোমার? কে তুমি? নাম কি? পরিচয় কি? মীরাবের পিছে কবে থেকে ঘুরছ? বাড়ি কোথায় তোমার? বাড়ির সবাই কি জানে তুমি মীরাবকে এমন বিরক্ত করছো? ছেলেটি বলে উঠল, আমি জাসিফ, বয়স 23, কলেজের প্রফেসর জুবায়ের আমার ভাইয়া। আমাদের ফ্যামিলি খুবই ভদ্র এবং শিক্ষিত। আপনার বোনকে তারা মাথায় করে রাখবে। আমি মীরাবের ছবি দেখিয়েছিলাম আমার আম্মুকে। আম্মু বলছে, মাশাল্লাহ, আমার ছেলে তো আকাশের চাঁদ খুঁজে পেয়েছে। খানিকটা লজ্জা পেয়ে ফারিস মনে মনে ভাবল, ছেলেটা বাচাল, বেশি বকবক করে। আর কিছুক্ষণ কথা বললে ফারিস কন্ট্রোললেস হয়ে যাবে,
ধমকে বলে উঠল, এই ছেলে, তোমায় আমি তোমার বয়স কত জিজ্ঞেস করেছে, বেশি কথা বলো কেন? শোনো ছেলে, মীরাবের পিছে আবার যদি লাইন মারতে দেখেছে তবে তোমার খবর আছে, বুঝেছ? জাসিদ শেষে বলল, ভাইয়া, সবে তো শুরু। আমি তো কলেজের মাঠে বিশাল আয়োজন করেছি, মীরাবকে প্রপোজ করব। তাই যদি অন্য ছেলে আমার স্বপ্নকন্যাকে নিয়ে যায় আমি কি করব? আমি ঝুঁকি নেওয়া যাবে না ভাইয়া। শার্টের কলারটা ফারিসার হাত থেকে ছাড়িয়ে সে চলে গেল মাঠের দিকে। ফারিস জাসিমের যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, নতুন সংসারের দিকে শকুনদের নজর পড়েছে। বউ সুন্দর হলে যে কত জ্বালা! এ বউ পালতে পালতে চিন্তায় না যৌবনকালেই অক্কা পেতে হয়। সে বিড়বিড় করে মাঠে দ্রুত হেঁটে গেল। সাফিম আজও কলেজে দাঁড়িয়েছিল। হঠাৎ চোখ গেল মাঠে। মীরাবকে এক ছেলে হাঁটু গেড়ে ফুলের তোড়া এক ছেলে বলছে, যেদিন তোমায় প্রথম দেখেছিলাম, শাড়ি পরিহিতা এক নারী, ঘন কালো চুল, টানা টানা চোখ, মিষ্টি হাসি, কথার ধরন দেখে আমি মিনিটের মাঝে যে কতবার ক্ষত বিক্ষত হয়েছি তার হিসেব নেই। তুমি যে আমায় ইগনোর করে চলো, আমি ব্যাপারটাই খুবই খুশি হই, কারণ কোনো ছেলে তোমায় কথা বলতে গেলে তুমি ঠিক এমন করেই ইগনোর করো। আমার হিংসে হবে জেনেই বুঝি এই কাজ তোমার। যে যুগে ছেলে মেয়ে মিলেমিশে থাকা ফ্যাশন, মেয়ে মেয়ে বন্ধুত্বকে বলে পুরনো ফ্যাশন, তুমি সে যুগে ধ্যাত শব্দ শুনেও ছেলে বন্ধু বানাওনি। বারবার প্রপোজ করায়ও তুমি অনড়। তুমি পুরোটাই আমার কাছে খুব আকর্ষণীয়। আমি প্রতিদিন তোমাতেই হারাই। এ কেমন ভালোবাসা বলো না? এ কেমন পাগলামি? কেন তোমার আমার প্রতি এত উদাসীনতা? আজ যে জবাব চাই, বড্ড ধৈর্যহারা আজ আমি। মীরাবের লজ্জায় আড়ষ্ট হয়ে আছে। ফারিসাকে তবুও বলে যাচ্ছে, একে বিদায় কর দোস্ত। এর প্রপোজ করার টেকনিক অনেক সুন্দর, কিন্তু আমি প্রেম প্রেম ভাব পাচ্ছি না, তুই পাচ্ছিস? ফারিসা বলল, দোস্ত, তোর জন্য পুরাই দিওয়ানা। ভাইয়া তোর স্বামী না থাকলে আমি নিজ দায়িত্বে এর সাথে সেটিং করে দিতাম। মীরাব চোয়াল শক্ত করে বলে উঠল, শুক্র 14 দিন হলো তোর ভাইকে পেয়েছি স্বামী রূপে। এই জাসিফ তো নবীন বরণে দেখার পর থেকে পিছু পিছু ঘুরছে। দোস্ত, তোকে আমি এই জাসিফকে দান করে দিচ্ছি, নিয়ে বিদায় হ। একে আমার সহ্য হয় না। ফারিসা বলল, কেন, খারাপ কোথায়? যথেষ্ট সুদর্শন। ফারিসার কান টেনে ধরে বলে উঠল, ওরে আমার ঘর শত্রু বিভীষণ রে, তোকে সুদর্শন কাকে বলে তা আজ শেখাবো। আগে আমার বাচ্চা বউয়ের এই পাগলাটে প্রেমিকের ব্যবস্থা করি। ফুলের তোড়া হাতে নিয়ে ফারিস বলল, গোলাপ তো সবাই নেয়, ইউনিক কিছু ট্রাই করতে, লাইক বিচুটি পাতা। জাসিফ ড্যাব ড্যাব করে চেয়ে প্রশ্ন করল, কেন? ফারিস বলল, কেন কি আবার? দেখো ছেনের কাণ্ড, বোঝে না। তোমার মুখ ও মনে ঘষে দেওয়ার জন্য। আমার বউয়ের পাগলাটে প্রেমিক হয়েছ বলে আমার ইচ্ছে করছে তোমার সারা শরীরে বিচুটি ঘষে দিলে। উফ, কি মোমেন্ট হবে, জাস্ট ভাবতেই ভাল লাগছে। ট্রাই করতে দোষ কি? করব নাকি ট্রাই? কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। আশা রাখা যায় আমি একবারই সফল হব, কিন্তু আমি চাচ্ছি না একবারে সফল হতে। আমি তোমার শরীরের বারবার বিচুটি বাটা দিয়ে তোমার বিচুটি সন্ধ্যায় করতে চাই, যেমনটা বিয়ের আগের দিন হলুদ সন্ধ্যায় হয়। পছন্দ হয়েছে আমার প্ল্যান? জাসিফ ক্যাবলার মতো তাকিয়ে বলে উঠল, কি বলছেন ভাইয়া? বিচুটি পাতায় খুব কষ্ট হয় শুনেছি আমি। ফারিস বলে উঠল, তো আমার বোর থেকে দূরে থাকো না বলে বিচুটি সন্ধ্যায় করেও আমি ক্ষান্ত হব না, সাথে বিচুটির শরবতও খাইয়ে দিব, মনে থাকে যেন। জাসিম বলে উঠল, আপনার বউকে? ফারিস মীরাবের হাত টেনে কাছে নিয়ে বলল, এই যে আমার বাচ্চা বউ। আর হ্যাঁ, সকলকে বলে রাখি, এই মেয়ের সাথে যদি কোনো ছেলে কথা বলে তাকে আমি বিচুটি পাতা দিয়ে ফ্রাই করে ফেলবো। মীরাব, ফারিসা ক্লাসে যাও, ছুটির সময় আমার জন্য অপেক্ষা করো। বলে ফারিস হন হন করে গাড়ির দিকে ছুটে চলল। আজ সাফিম আরিফাকে নিয়ে শপিং করতে বের হয়েছে। অনেক দিন হলো আরিফার মন মতো শপিং করা হয়নি, সেই জন্য আরিফার দুঃখের আর শেষ নেই। এদিকে নিয়ে যেতে বললে সাফিমও দিনরাত ব্যস্ততা দেখায়, তাই সে আজ বুদ্ধি করে শাশুড়ি মায়ের কাছে গিয়ে তার পুত্রর নামে নালিশ করল। সাফিম বাড়িতে আসার পরপরই আরিফা খাবারের ব্যবস্থা করল। তাদের বাড়ির সকল সদস্য রাতে একসাথেই খায়। খেতে খেতে সাফিমের মা সালমা বেগম বলে উঠল, সাফিম, তোমার জ্ঞান বুদ্ধি দেখে আমি হতাশ। সাফিম ভ্রু কুচকে মাংসে একটা কামড় দিয়ে চিবুতে চিবুতে বলল, কেন মা, কি করেছি আমি? ফারিসের মা সালমা বেগম হতাশ হয়ে বলে উঠল, আরিফাকে নিয়ে লাস্ট ঘুরতে কবে বেরিয়েছ? মেয়েটা মন মতো করে কবে থেকে শপিং করে না? এই তোমার ভালোবাসা? এমন অবহেলা করতে তুমি মেয়েটাকে ভাগিয়ে এনেছ? সাফিম বিরক্তির কণ্ঠে বলে উঠল, আমার কাজের চাপ কতটা তা তোমার অজানা নয় মা। আর তাছাড়া আরিফা, তুমি কথায় কথায় সব কথা মাকে কেন জানাও? আমি তো বলেছি সময় করে নিয়ে যাব, তাই না? সালমা বেগম বলে উঠল, আমায় বললেন কি তোর জাত যাবে?
এমন মন মানসিকতা কেন তোর? আরিফা আমাকে মায়ের মতো ভালোবাসে, তাই বলেছে, তুই বারণ করা সত্ত্বেও। দেখা যাচ্ছে আমি আরিফারই মা, তোর কেউ না। ভদ্রমহিলা ভাত না খেয়েই হাত ধুয়ে নিজের রুমে চলে গেল। আরিফা সাফিমকে বলে উঠল, আমার সাথে যেভাবে কথা বলো বলো, মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না? ইস, কতটা কষ্ট পেয়েছে মা। আরিফা ভাত নিয়ে সালমা বেগমের কক্ষে ছুটে চলল। সাফিম মনে মনে ভাবল, আমি কি তবে খারাপ? কেউ আমার কথায় সন্তুষ্ট নয়। সারাক্ষণ ওই একটা মেয়ে আমার মনে বসবাস করে। কখন কি করি বুঝতে পারি না, আমারই বা কী করার। দীর্ঘশ্বাস নিয়ে খেতে লাগল। আরিফা সালমা বেগমকে খাইয়ে নিজে খেয়ে শুয়ে পড়ল। সাফিমের দিকে ঘুরে অবধি তাকালো না। সাফিমের বুকটা ছ্যাঁত করে উঠল আরিফার অবহেলায়। সকাল সকাল ঘুম থেকে উঠে আরিফা নাস্তা বানাচ্ছে। সাফিমকে আজ চাও অবধি দেয়নি। সাফিম ব্যথাতোর দৃষ্টি মেলে এদিক ওদিক আরিফাকে খুঁজতে লাগল। আজ আরিফা সাফিমকে ঘুম থেকেও ডেকে তোলেনি। কিচেনের সামনে গিয়ে সাফিম আরিফাকে বলল, খেয়ে তৈরি হয়ে নাও, শপিংয়ে যাব। আরিফা না তাকিয়ে উত্তর দিল, আমার কাজ আছে, যাওয়া যাবে না। তড়িৎ গতিতে আরিফার হাত ধরে বলে উঠল, সরি জান, এমনটা আর কখনোই হবে না, কাল একটু টেনশনে ছিলাম, সরি। আরিফা এবারও না তাকিয়ে বলল, আমাকে না বলে মাকে গিয়ে বলো। সাফিম মায়ের রুমে নক করে ঢুকল। তার মা এখনও ঘুমে। ডাকল যা বলে। মায়ের ঘুম তো খুব গাঢ়। সে কিছুক্ষণ ডেকে পাশে বসল। আরেকবার ডাকার পর সালমা বেগম তাকালো, বলে উঠল, কি হয়েছে, কি চাই? সাফিম খুব অষ্টে বলে উঠল, মা, কাল না অফিসে একটু ঝামেলা হয়েছে, তাই তোমাদের সাথে অমন বাজে ব্যবহার করে ফেলেছি। আর হবে না মা। ও মা, ছোট্ট ভেবে মাফ করে দাও না। চলো আজ 4 জন মিলে শপিং করব। ছেলের কথায় কিছুটা গলে গেল সালমা বেগম। কিছুক্ষণ তাকিয়ে বলে উঠল, সব কথা আমায় কেন বলতে হবে? তোরা যা, আমি কে? সাফিম বলল, তুমি আমার মা, আমার পৃথিবী। সালমা বেগম হেসে বলে উঠল, হয়েছে, থাক, আর আহ্লাদ করা লাগবে না, তোরাই যা শপিংয়ে, আমার এসব ভালো লাগে না। খেয়ে দে সাফিম, আরিফা ও সাফা বেরিয়ে গেল শপিংয়ের উদ্দেশ্যে। গাড়ি চলাকালীন দেখতে পেল ফারিস, মিরাব, ফারিসা আর একটি মেয়েকে। তাদের দেখে আরিফা সাফিমকে গাড়ি থামাতে বলল। সাফিম বিরক্ত হয়ে গাড়ি থামালো, বলে উঠল, থামাতে বললে কেন, আমার তাড়া আছে। আরিফা বলল, আরে ওই দেখো ফারিস। সাফিম চমকে তাকালো। মুহূর্তের মাঝে মেজাজ ফুরফুরে হয়ে উঠল। ফারিস থাকলে মিরাবেরও থাকার কথা। সে আগ্রহের সঙ্গে হাসি মুখে গাড়ি থেকে নেমে আরিফাকে ধরে ছোট্ট সাফাকে কোলে নিয়ে এগিয়ে গেল ফারিসদের কাছে। তনুজা সাফিমকে দেখে বলে উঠল, ভাইয়া, এই নির্লজ্জ লোকটা এদিকে কেন আসছে? একে আমার সহ্য হচ্ছে না। সেদিন মিরাবের সাথে যা করেছে সেটা নিশ্চয়ই ভুলে যাননি। ফারিস তীক্ষ্ণ দৃষ্টি মেলে দাঁতে দাঁত চেপে হাত মুঠো করে আছে। সাফিম ওদের পাশে দাঁড়াতেই তনুজা বলে উঠল, নির্লজ্জ বেডা লোক, এখানে কেন এসেছেন? সেদিন কিছু বলিনি বলে যে আজ বলবো না, এটা কি করে ভাবলেন? ফারিস মিরাবকে ইশারা করতেই তনুজার পাশে গিয়ে সাফিমের অবস্থান, পরিচয়, ফারিসের সাথে আত্মীয়তা সকল কিছু খুলে বলল। এদিকে ফারিস আরিফাকে কৌশলে বুঝিয়ে দিল তনুজা সাফিমের সাথে প্র্যাঙ্ক করছে। সাফিম খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরিফা ফারিসের পিঠে আলতো চড় মেরে বলে উঠল, কিরে ফারিসা, আমাকে দাওয়াত না দিয়ে এনজয় করছিস? ফুচকাওয়ালাকে আরও 2 প্লেট ফুচকা দিতে বলে আরিফার উদ্দেশ্যে বলে উঠল, আহ, বাবা মা বিয়ে করিয়েছে বাচ্চা বউ। বাচ্চা বউয়ের সাথে থাকলে বাচ্চামো সহ্য করে সঙ্গ দিতে হয়, না হলে শকুনদের নজর পড়বে আমার সুন্দর অবলা বউয়ের ওপর। শেষের কথা যে সাফিমের উদ্দেশ্য করে বলা হয়েছে সেটা আরিফা বাদে সকলেই টের পেয়েছে। খাওয়ার সময় মিরাব লক্ষ্য করল সাফিম তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। মিরাব অস্বস্তি বোধ করে খানিকটা ফারিসের সাথে গা ঘেঁষে দাঁড়ালো। ফারিস মিরাবের অস্বস্তিকর মুখ দেখে সাফিমের দিকে তাকালো। মুহূর্তের মধ্যে ফারিস ক্রোধে ফেটে গেল। চোখ দিয়ে সাফিম ভস্ম করে দিতে লাগল। সাফিম হেসে ফারিসকে বুঝালো ফারিস এখন কিছুই করতে পারবে না। ফারিস ঠান্ডা মাথায় মাথা খাটালো। হঠাৎ বলে উঠল, আচ্ছা মিরাব, সাফিমের সাথে তো তেমন পরিচয় হওনি, কি হয় জানো তুমি? সাফিম ফারিসের কথা কেটে বলল, দুলাভাই হই, আরিফা তো তোমার বোনের মতোই, তাই না? আর তোমার বোনের স্বামী যা তোমারও তা, তাই না আরিফা? মিরাব এবার উত্তর দিল, সরি ভাইয়া, আমি আগে থেকেই বোনের স্বামীদের ভাইয়ের নজরে দেখি, আর এখন তো স্বামী আছে, এখন চাচাদের নজরে দেখব। স্বামীর নজরে দেখলে আমার স্বামী যে খুব মাইন্ড করবে। ফারিস হু হু করে হেসে দিল। আরিফা সাফিমের পেটে গুতা দিয়ে বলল, আর কবে ভালো হবে তুমি? এক বাচ্চার বাবা হয়ে গেছো, এখনও মেয়েদের সাথে ফ্লার্ট করো। মেয়ে বড় হয়ে কি শিখবে তোমার থেকে? আমি তো তোমার মাঝে শিখার মতো কিছু দেখছি না এই ফ্ল্যাট ছাড়া।
আরিফার কথা শুনে সকলে আরেক দফা হেসে উঠল। গাড়িতে ওঠার পর মীরাব খানিকটা স্বস্তি পেল। ফারিস ড্রাইভিং সিটে বসে খানিকটা হেলে কিছু একটা ভেবে যাচ্ছে। ভাবনা কাটিয়ে হঠাৎ বলে উঠল, সুন্দরী বউ বিয়ে করলে এই এক জ্বালা, বউকে নিয়ে বেরোলেই তার হাজারটা আশিকি চলে আসে। তখন এদেরকে আমাদের মাঝখান থেকে উগড়ে ফেলতে গেলে নিজেকে খলনায়ক খলনায়ক ফিল হয়। এখন আমার করণীয় কি? হতে চাই নায়ক, হয়ে যাই ভিলেন। আহা, কি সোনায় মোড়ানো কপাল আমার। ফারিসা আর তনুজা মুখ টিপে হেসে যাচ্ছে। ফারিসা আহত সুরে বলল, ভাইয়া, দুদিন মীরাবের আশিকিদের পাড়িয়ে তুমি হাঁপিয়ে গিয়েছ, তাহলে ভাবো আমাদের কি অবস্থা। সেই ছোটবেলা থেকেই তাড়িয়ে আসছি। যাক বাবা, আমাদের দায়িত্ব শেষ, এখন দায়িত্ব তোমার। সবে তো শুরু ফারিস চৌধুরী, আগে আগে দেখো হতে হ্যাকেয়া, বলে হেসে ফেলল ফারিসা আর তনুজা। ফারিস অসহায় দৃষ্টি পেলে বোনের দিকে তাকালো, করুণ কণ্ঠে বলে উঠল, এর থেকে কি মুক্তি নেই ফারিসা? মানে বউকে দেখে যেন আর কোনো আশিকি উদয় না হয়। যা আছে তাই আমি সামলাতে হিমশিম খাচ্ছি, নতুন আশিকির আবির্ভাব হলে কি করব আমি? মীরাব ক্রোধের বশবর্তী হয়ে বলল, নতুন আশিকি এলে যখন বউকে সেফটি দিতেই পারবেন না, তবে বিয়ে কেন করেছেন, কাপুরুষ একটা। মীরাবের কথায় ফারিসের উপর কোনো প্রভাব পড়ল না। সে ভাবলেশহীনভাবে বলে উঠল, আহ বউ, আমি থাকতে তোমার কোনো ভরসাই নেই। আমি আছি তো তোমার পূর্বের, বর্তমানের ও ভবিষ্যতে আশিকিদের টেক্কা দেওয়ার জন্য। বিচুটি পাতাই আমার একমাত্র ভরসা। গাছকে মানুষের পরম বন্ধু এই কারণেই বলে, আমার বিপদের বন্ধু। আজ থেকেই আমি বিচুটি চাষ শুরু করছি বউ। কথাগুলো বলে সময় নষ্ট না করে গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির দিকে ছুটে চলল।